নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাবো আমি পদ্মজা উপন্যাসের পর্ব 12 ও 13। শুনতে থাকুন। আমি পদ্মজা। কাঠের দোতলা কুটিরের উঠানে শুটিং দলের সবাই বসে গল্পগুজব করছে। হিমেল বাতাসের সঙ্গে মিশে থাকা কনকনে শীত কাবু করে রেখেছে দলটাকে। প্রত্যেকের নিঃশ্বাসে ভেসে উঠছে সাদা ধোঁয়ার কুণ্ডলী। শাকিল নামক এক তরুণ উঠানের মাঝখানে একটা ছোট অগ্নিকুণ্ড জ্বালিয়ে তুলল। সেই আগুন থেকে উষ্ণতা উপভোগ করতে গেল লিখন। তীব্র শীতের কারণে শুটিং এর কাজ বারবার বাধাগ্রস্ত হচ্ছে। প্রতিনিয়ত পিছিয়ে যাচ্ছে সময়সূচি। যখন সূর্যদেব আকাশের গায়ে নিজের অস্তিত্ব জাহির করল, তখনই সেখানে চলে এলো মৃদুল। লিখনের সঙ্গে করমর্দন করে মৃদু স্বরে জিজ্ঞেস করলো, কেমন আছো ভাই? লিখন মুচকি হেসে উত্তর দিল, ভালো আছি। পাশে দাঁড়ানো তরুণটির দিকে তাকিয়ে বলল, এই শাকিল, একটা চেয়ার এনে দাও তো। শাকিল চেয়ার দিয়ে গেল। বারই গাছের নিচে গিয়ে বসলো দুজনে। সেখান থেকে অলন্দপুরের বড় সড়কটা পরিষ্কার দেখা যায়। লিখন মৃদুলের দিকে ফিরে জিজ্ঞেস করলো, তারপর কি খবর? মৃদুল লজ্জায় মাথা নিচু করে বলল, ভাই, একটা দরকারে আইছিলাম। পূর্ণার ব্যাপারে কিছু? লজ্জায় রাগা হয়ে উঠল মৃদুলের মুখ। ঘাড় চুলকাতে চুলকাতে বলল, পূর্ণারে কেমনে কি বলতাম, মানে ভাই, একটু সাহায্য করো। লিখনের হাসির আওয়াজ ছড়িয়ে পড়ল বাতাসে। মৃদুল অসহায় ভাবে বলল, তুমি আর আমির ভাই এসব ভালো বোঝো, কিন্তু আমির ভাইরে একটু ডর লাগে, তাই তোমার কাছে আইছি। এটা কোনো ব্যাপার হলো? শুনো। দূরের পথে তাকিয়ে স্বপ্নীল কণ্ঠে বলল লিখন, একটা স্বপ্ন ছিল আমার। শীতের জ্যোৎস্নায় নৌকা নিয়ে মাঝ নদীতে যাব। নৌকায় থাকবো আমি আর আমার প্রিয়তমা। চারিদিকে রূপালী জ্যোৎস্না ঝরবে, আর সেই মুহূর্তকে সাক্ষী রেখে জানাবো আমার অন্তরের সব কথা। কিন্তু আমার ভাগ্যে সে সুযোগ আসেনি। তুমি চেষ্টা করে দেখতে পারো। লিখনের কথায় খুশিতে বাকবাকুম হয়ে মৃদুল বলল, সুন্দর বলছো ভাই। পরক্ষণেই বিষণ্ণ মুখে যোগ করলো, কিন্তু এখন তো জ্যোৎস্না নাই। শুনেছি শুক্রবার জ্যোৎস্না রাত। আমাদের জ্যোৎস্না রাতে শুটিং আছে। নায়িকারে ভালোবাসার কথা কইবা নাকি? না, নায়িকা মারা যাবে। বিস্ময়ে চোখ বড় বড় করে উঠানের দিকে তাকিয়ে মৃদুল জানতে চাইল, ভাই, নায়িকা কোনটা? আঙুলের ইশারায় একটি মেয়েকে দেখে লিখন বলল, ওই যে নীল শাড়ি পরা মেয়েটি। এত আসমানের পরি? মুগ্ধ হয়ে বলল মৃদুল। লিখন হেসে সতর্ক করল, পূর্ণার সামনে এসব কথা বলো না যেন। হাসিতে ফেটে পড়ল দুজনেই। কথার মাঝেই মৃদুল লক্ষ্য করল নায়িকা বারবার লিখনের দিকে তাকাচ্ছে। ভাই, নায়িকা কি তোমারে মনে মনে পছন্দ করে? লিখন ফিরে তাকাতে মেয়েটি দ্রুত চোখ সরিয়ে নিল। আর ওদিকে তাকিও না, তোমার অনুমান সত্য। মৃদুল উৎসুক হয়ে বলল, ওনার নামটা কি? ফারহিন ত্রিধা। মাশাআল্লাহ, নামের মতোই সুন্দর, তোমার লগে খুব মানাইব। লিখন স্মিত হেসে বলল,
মানাই তো কতজনের সঙ্গেই, আমরা কি সবাইকে পাই? মৃদুল না সূচক মাথা নাড়ল। ত্রিধার অল্প বয়স, সবে মিডিয়া জগতে এসেছে, শুনেছি আমার জন্যই নাকি এসেছে। আমি যাকে ভালোবাসি তাকে মন থেকে সরিয়ে নিজে সেই স্থান দখল করবে, সেটা কি শিশুসুলভ চিন্তা নয়? মৃদুল নিশ্চুপ শ্রোতা, আবেগঘন কণ্ঠে লিখন বলল, আমরা জীবনে অনেক কিছু চাই, সব পাই না, এটাই বাস্তবতা। আমার কি নেই? সবই আছে, কিছুর অভাব নেই, শুধু একটা অভাব, একটাই শূন্যতা। সেই শূন্যতা কখনো পূরণ হবে কিনা জানি না। পূরণ হবে এমন ভাবাও ঠিক নয়, যাকে চাই সে অন্যের স্ত্রী, তবু বেহায়া মন স্বপ্ন দেখে। যদি কখনো এ আশা পূরণ হয়, বর্তমান থেকে কিছু একটা হারাতে হবে, এটাই প্রকৃতির নিয়ম, এটাই নিয়তির খেলা। কিছুর অভাব না থাকলে তুমি কার পেছনে ছুটবে? কিসের আশায় বেঁচে থাকবে? অপূর্ণতা একদিকে সৌভাগ্য, অন্যদিকে দুর্ভাগ্য। গুণমুগ্ধ মৃদুল আন্তরিক কণ্ঠে বলল, তুমি অনেক বোঝো ভাই। লিখন কথা চালিয়ে যাচ্ছে। ত্রিধার এই উন্মাদনায় আমি বাধা দেই না, উৎসাহও দেই না। যদি এভাবে নিজের মনকে প্রবোধ দিতে পারে তবে তাই করুক। সে তো ভালো করেই জানে আমার হৃদয়ে অন্য কেউ আছে। আর কতদিন অবিবাহিত থাকবা? এবার বিয়াটা কইরাল। আম্মা চিঠি পাঠিয়েছেন, কোন এক রাজনীতিবিদের কন্যার সঙ্গে বিয়ের কথা চলছে। এবার ফিরে গিয়ে বিয়ে করতেই হবে, নতুবা নাকি বিষ পান করে প্রাণ ত্যাগ করবেন। বলো তো মৃদুল, এটা কি যুক্তিসঙ্গত কথা? মৃদুল হেসে বলল, খালাম্মার দোষ নাই, ওনারও তো পুত্রবধূ দেখতে মন চায়। মৃদুল, তুমি সবই জানো, প্রেমের গভীরতাও বুঝতে পারো, তাই তোমার কাছে কিছু কথা বলি। পদ্মজা নিছক কোনো নাম নয়, পদ্মজা একটা প্রাণ স্পন্দন, আমার অস্তিত্বের প্রেরণা। আমি গভীরভাবে পদ্মজার প্রেম জালে আটকে আছি। মাঝে মধ্যে শ্বাসরুদ্ধকর যন্ত্রণা অনুভব করি, তখন চেষ্টা করি পদ্মজা নামক এই মায়াজাল থেকে মুক্তি পেতে, কিন্তু পারি না। এই যে জীবিত আছি, প্রতি মুহূর্তে মনে হয় পদ্মজা আসবে একদিন, আমার কাছে ফিরে আসবেই। মানুষ তো আশা নিয়েই বেঁচে থাকে, আশা পূরণ না হোক, আশা পোষণ করতে তো দোষ নেই, বাঁচতে তো হবেই। আমি বুঝতে পারি ত্রিধা আমাকে ভালোবাসে। শুটিং এ মুখস্থ সংলাপগুলো ও হৃদয় থেকে বলে, আমি কিছুই করতে পারি না। তখন সবকিছু মর্মান্তিক লাগে। নিজে একজনের প্রেমে পাগল, তাই অন্য কারো ব্যাকুলতা অনুভব করতে পারি। এখন আমি পদ্মজার অনুভূতিও বুঝতে পারি। ত্রিধা আমাকে পদ্মজার অনুভূতি বুঝিয়ে দিয়েছে। আমি ত্রিধাকে যেমন হৃদয়ে স্থান দিতে পারি না, পদ্মজাও আমাকে দিতে পারে না। ও আমির হাওলাদারকে খুব ভালোবাসে। আমি নিজের প্রেমের পাশাপাশি তাদের প্রেমকেও শ্রদ্ধা করি। তাদের ভালোবাসা অনন্য। বুকে একটু জ্বালা অনুভব হয় বটে, তবে সেটাই তো বাস্তবতা। ত্রিধার জন্য আমার করুণা হয়। মেয়েটি অন্য কাউকে ভালোবেসে সুখী হতে পারত, ঘুরে ফিরে এমন কাউকে ভালোবেসেছে যে অন্য কাউকে ভালোবাসে। আমার মতো হয়তো পদ্মজাও ভাবে। ত্রিধার ভালোবাসাকে আমি সম্মান করি,
সে সত্যি অন্তর উজাড় করে আমাকে ভালোবাসে, কিন্তু আমার পক্ষে তো সাড়া দেওয়া সম্ভব না। এমনকি আমি ত্রিধাকে জায়নামাজে বসে আমাকে চেয়ে চোখের জল ফেলতেও দেখেছি। তবু আমার মনে ওর জন্য ভালোবাসা জন্ম নেয়নি। ভালোবাসা অতি কোমল, আবার অতি দৃঢ়। কিছু মানুষ শুধু একজনকে ভালোবাসার জন্য জন্ম নেয়, অন্য কারো ভালোবাসা তাকে স্পর্শ করতে পারে না। আমি তাদের মধ্যে একজন। হয়তো পদ্মজার নামটাও আছে সেই তালিকায়। এটা ভাবতেও বেদনা বোধ হয়। ত্রিধা ভালোবাসে আমাকে, আমি ভালোবাসি পদ্মজাকে, পদ্মজা ভালোবাসে আমির হাওলাদারকে। সবার ভালোবাসাই সত্য। কি বিস্ময়কর! এই পৃথিবীতে প্রকৃত সুখী মানুষ কারা জানো? তোমার মতো মানুষেরা। আমার মতো? হ্যাঁ, তোমার মতো। তুমি পূর্ণাকে ভালোবাসো, আর পূর্ণাও তোমাকে ভালোবাসে। তোমাদের তৃতীয় ব্যক্তির যন্ত্রণা সহ্য করতে হয় না। এই ভালোবাসাকে কখনো হারাতে দিও না। যাকে চাও কপাল গুণে সেও তোমাকে চায়। কখনো তাকে অসম্মান করো না। যেভাবে হোক ধরে রেখো। ভালোবাসা অধরা স্বপ্নের মতো, সবাই পায় না। আমাদের জীবনে মা, বাবা, নানা, নানি, দাদা, দাদি, ভাই, বোন, অনেক মানুষ আছে যারা আমাদের ভালোবাসে। তবু আমরা জীবন সঙ্গীর জন্য পাগল হই, তার ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে থাকি। নির্দিষ্ট ওই মানুষটার ভালোবাসা ছাড়া নিজেকে শূন্য মনে হয়। এই মায়া পৃথিবীর সৃষ্টির পর থেকে হয়ে এসেছে। আমিও তেমন একজনের ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে আছি। ঝাপসা ভরে হাঁটছি। এই জায়গাটা অন্য কাউকে দেওয়া সম্ভব নয়। তাই আমি বিয়ে করব না। কোনো নারীর হৃদয়কে হত্যা করার অধিকার আমার নেই। আমাকে যে বিয়ে করবে সে সুখী হবে না, আমি তাকে সুখী করতে পারবো না। স্বামী হিসেবে ব্যর্থ হয়ে যাব, সেটা হতে দিতে পারি না। মনে একজনকে রেখে আরেকজনকে বিয়ে করে তাকে সুখী করা একটা চ্যালেঞ্জ। আমি এই চ্যালেঞ্জটা নিতে পারবো না। যে যাই ভাবো, একাই জীবনটা কাটিয়ে দেব। একতরফা ভালোবেসে যাওয়াতেও শান্তি আছে। নিজের স্বার্থে হলেও সেই শান্তি নষ্ট হোক তা চাই না। আম্মাকে আমি সামলে নেব। তুমি পূর্ণাকে দ্রুত বিয়ে করে নাও। যাই হয়ে যাক, কেউ কারো হাত ছাড়বে না। একজন পিছিয়ে গেলেই কিন্তু সব শেষ। মৃদুল লিখনের এক হাত ধরে বলল, ভাই, তোমারে কি যে কন যায় তাই আমি বুঝতেছি না, কিন্তু পূর্ণারে আমি মইরা গেলেও ছাড়বো না। মৃদুলের কাঁধে হাত রেখে লিখন বলল, ভালো প্রেমিক হয়ে ওঠো, ভালো স্বামী হয়ে ওঠো। তুমি বসো, শুটিং শুরু হবে, পরে আবার কথা হবে। না ভাই, চইলা যাব, পরে আবার আসবো। পরস্পরকে বিদায় জানালো তারা। চলচ্চিত্রের দৃশ্য ধারণ শুরু হলে মৃদুল ধীরে ধীরে উঠে গেল। ত্রিধা নামক রূপসী মেয়েটির পরনে একটা সুন্দর শাড়ি। তার কোমর স্পর্শ করা লম্বা কালো চুল বাতাসে দুলছে। লাবণ্যে কোনো ত্রুটি নেই। তবুও সে লিখনের মনোযোগ আকর্ষণ করতে পারছে না। প্রেম কেন এত বিচিত্র ও রহস্যময় হয়? লিখনের প্রতি ত্রিধার দৃষ্টিপাত কোনো অভিনয় নয়, বরং একেবারে পূর্ণার মতো। পূর্ণা যেভাবে তার দিকে তাকায় ঠিক তেমনি। লিখন যখন ত্রিধার হাত স্পর্শ করলো, তখন মেয়েটার চোখ মুখে আনন্দের ঝলক দেখা গেল। শুধু এই অভিনয়ের মুহূর্তগুলোই তাকে লিখনের সান্নিধ্যে নিয়ে আসতে পারে। মৃদুলের শরীরে অদ্ভুত একটা অনুভূতি বয়ে গেল।
প্রেমের জগতে কত বিচিত্র রূপের ভালোবাসার বসবাস। পূর্ণার কথা খুব মনে পড়ছে। পূর্ণার সঙ্গে সাক্ষাতের বাসনা নিয়ে সড়কের দিকে এগিয়ে গেল সে। বড়ই গাছের নিচে পড়ে রইল শূন্য দুটি চেয়ার। ভোরের আলো ফুটতেই পূর্ণা, প্রেমা, বাসন্তী ও প্রান্ত হাওলাদার বাড়িতে এসে উপস্থিত হলো। তাদের চোখে মুখে পদ্মজাকে দেখার আকুলতা। নিজেদের চোখে পদ্মজাকে দেখতে চায়। গলার ক্ষতচিহ্ন লুকিয়ে রাখতে পদ্মজা গলায় মাফলার জড়িয়ে নিল। তার ঘরের সামনে একজন লোক সব সময় পাহারা দিচ্ছে। সঙ্গে রয়েছে লতিফার সতর্ক দৃষ্টি। পূর্ণা, প্রেমা ঘরে প্রবেশ করেই আপা বলে চিৎকার করে পদ্মজাকে দৌড়ি আপা পদ্মজাকে জড়িয়ে ধরল। বোনেদের দেখে যেন প্রাণ ফিরে এলো পদ্মজার। আনন্দাশ্রু তার চোখে টলমল করে উঠল। সে দুই বোনের মাথায় স্নেহ চুম্বন করে বলল, আমার বোনেরা। প্রেমার দৃষ্টি পদ্মজার গালের ক্ষতস্থানে পড়তেই সে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, আপা তোমার গালে কি হয়েছে? হাসার চেষ্টা করে বলল পদ্মজা, আরে সামান্য একটু আঘাত লেগেছে। ক্ষতস্থান স্পর্শ করে পূর্ণা বলল, এত বড় আঘাত কিভাবে পেলে? কবে হলো? এমন সময় ঘরে প্রবেশ করলো আমির। পূর্ণার প্রশ্নের উত্তর দিল সেই। ঢাকা যাওয়ার পথে একটা দুর্ঘটনা ঘটেছিল। পদ্মজা আমিরের দিকে তাকালো। রাতের পর তাদের আর দেখা হয়নি। ভোর রাতে রিদওয়ান তাকে অন্দরমহলে নিয়ে এসেছে। পদ্মজার দিকে দৃষ্টিপাত না করেই টেবিল থেকে কলম তুলে নিয়ে আসছে বলে চলে গেল আমির। পূর্ণা উত্তেজিত হয়ে প্রশ্ন করল, আপা দুর্ঘটনা মানে কিভাবে, কি হয়েছিল? পদ্মজা মিথ্যা বলতে অস্বস্তি বোধ করছে। সে বলল, যা হয়ে গেছে তা তো গেছে, এখন তো ভালো আছি। দুর্ঘটনা স্মরণ করে কি লাভ? এ নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না। হৃদয় ব্যথায় ভরে উঠল পূর্ণার। পদ্মজার সুকোমল কালে ক্ষতচিহ্নটি কি ভয়ঙ্কর দেখাচ্ছে। বোনকে জড়িয়ে ধরল সে। পদ্মজা অনুভব করল পূর্ণা কাঁদছে। মেয়েটার ভালোবাসা বিস্মিত করে তুলল পদ্মজাকে। সে পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদিস না, এতটুকুর জন্য কেউ কাঁদে নাকি? মনে হচ্ছে আমি ব্যথা পেয়েছি। বোনকে সামনে দাঁড় করিয়ে দুই গাল টেনে আহ্লাদ করে পদ্মজা বলল, আমার কাঁদুনি বোনটা। হাসলো পূর্ণা, তার সঙ্গে হাসলো পদ্মজাও, হাসলো প্রেমা, প্রান্ত, বাসন্তী। হঠাৎ পদ্মজার মনে পড়ে গেল পাতালপুরীর সেই অসহায় মেয়েদের কথা। তাদেরও তো মা, বোন, বাবা আছে। হয়তো আশায় বুক বেঁধে আছে একদিন তাদের মেয়ে বা বোন ঘরে ফিরে আসবে। বুক চিরে বেরিয়ে এলো গভীর দীর্ঘশ্বাস। কোনো মতেই ওই নিরীহ মেয়েগুলোকে কোরবানির হাতে দেওয়া যাবে না। সর্বস্ব বিসর্জন দিয়ে হলেও সে তাদের রক্ষা করবে। দিনের আলো ম্লান হয়ে আসার আগে পূর্ণা, প্রেমা, প্রান্ত ও বাসন্তী বাড়ি ফিরে গেল। আমির ঘরে ঢুকলো। তার কণ্ঠস্বর কঠোর। দরজার কাছে দাঁড়িয়ে পদ্মজাকে উদ্দেশ্য করে বলল, কারো কাছে মুখ খুলবে না, বোনেদের কাছেও না। নিজেকে সংযত রাখবে। কাউকে কিছু বললে তোমার বোনেদের বিপদ হবে। বাইরে শান্টু পাহারায় আছে, বাড়ির গেটেও আছে দুজন। তোমার পরিবার ছাড়া আর কেউ যেন না আসে। পালানোর চিন্তা থাকলে সেটাও মাথা থেকে ছেড়ে ফেলো। কথা শেষ করেই চলে যেতে উদ্যত হলো। আমার কাছে যেতে দিচ্ছেন না কেন? উনি অসুস্থ, আমি ওনাকে দেখতে চাই।
আমির থমকে দাঁড়িয়ে বলল, বলে দিচ্ছি যেতে দেবে। পূর্ণা বিয়ে দিতে চাই। আমির ঘুরে দাঁড়ালো, বিস্ময়ে প্রশ্ন করলো, প্রেমাকে কেন? ভবিষ্যতে তার জন্য কি অপেক্ষা করছে সে জানে না। হয়তো মৃত্যু, নয়তো কারাগারের 4 দেওয়াল। তার আগে সে নিজের বোনেদের জীবনটা ঠিকঠাক গুছিয়ে দিতে চায়, কিন্তু মুখে এসব কিছু প্রকাশ করলো না। শুধু বলল, বিয়ের বয়স হয়েছে, তাই দিয়ে দেব। তাৎক্ষণিক আমির কিছু বলার মতো খুঁজে পেল না। কিছুক্ষণ পর বলল, মৃদুল আর পূর্ণাকে গতকাল মেলায় দেখেছি। মৃদুলের সঙ্গে কথা বলতে পারো। পদ্মজার চোখে বিস্ময়। কি করেছিল ওরা? মেলায় কি করতে যায়? আমিরের ইঙ্গিত বুঝতে পেরে পদ্মজা বলল, ছোট ভাই আপনার মতো নয়, তার কি নিশ্চয়তা আছে? মৃদুল আমাদের বংশের নয়, তাই আমার সঙ্গে নেই। বাইরে কি করে জানি না। পণ্যের মতো মানুষের গ্যারান্টি তো দিতে পারি না। তার কথার জবাবে পদ্মজা কি বলল তা না শুনেই দ্রুত পায়ে চলে গেল আমির। ভাবনায় ডুবে গেল পদ্মজা। মৃদুল সুদর্শন যুবক, সে কি পূর্ণাকে সত্যি ভালোবাসে, নাকি শুধু বেড়াতে গিয়েছিল? একজোড়া যুবক যুবতী এমনি মেলায় যাবে না, তাদের সমাজ তো এমন নয়। পদ্মজা দ্রুত বেরিয়ে এসে আমিরকে ডাকলো, শুনুন। থমকে দাঁড়ালো আমির। পদ্মজা বলল, আমি ছোট ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। সন্ধ্যায় কথা হবে। ফরিনার শরীরের অবস্থা ভালো না। পদ্মজা সব জেনে যাবার পর তার অসুস্থতা বহু গুণে বেড়ে গেছে। মৃত্যুর নিঃশব্দ পদচারণ তিনি অনুভব করতে পারেন। পদ্মজা ঘরে ঢুকে দেখলো ফরিনা চোখ বুজে শুয়ে আছেন। তার শিয়রে গিয়ে দাঁড়ালো পদ্মজা। মৃদু স্বরে ডাকলো, আম্মা। চোখ খুললেন ফরিনা। পদ্মজাকে দেখে তার বুকের ভেতর থেকে উঠে এলো তীব্র যন্ত্রণার ঢেউ। উঠে বসার চেষ্টা করলো। পদ্মজা ধরলো তাকে। পরস্পর পরস্পরকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। ফরিনা চোখের জল মুছে বললেন, আজরাইল আমার ঘরে ঘুরতে আছে, তোমারে না দেখা আমি কেমনে মরি কও? এসব বলবেন না আম্মা, আমার মা নেই, আপনি আমার মা। ফরিনা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এখন আমি শান্তিতে মরতে পারাম। তোমারে আমার অনেক কথা কনের আছে পদ্ম। ফরিনার একটা হাত নিজের মুঠোয় নিয়ে ভারী কণ্ঠে পদ্মজা বলল, আপনার ছেলের সম্পর্কে সব জানি আম্মা। আমার বিশ্বাস করতে খুব কষ্ট হয়েছে। ঘৃণার ছায়া দেখা গেল ফরিনার মুখে। বাবু আমার গর্ভে কলঙ্ক লাগাইছে পদ্ম, বাবু আমার গর্ভে কলঙ্ক লাগাইছে। আম্মা, আপনি উত্তেজিত হবেন না। আমি তোমারে কইতে গিয়েও কইতে পারি নাই, আমারে মাফ কইরা দাও। তোমার জীবনটা আমার কুলঙ্গার সন্তানের লাইগা নষ্ট হইয়া গেছে। ও মা, মাগো, ওরা তোমারে মারছে? না মা, আমাকে কেউ মারেনি। আপনি শান্ত হন, আমি চলে এসেছি। আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার আর কষ্ট হবে না। হঠাৎ ফরিনার চোখে ক্রোধের আগুন জ্বলে উঠল। আমি যদি মইরা যাই, তুমি বাবুর বাপের মাথাটা কাইটা আমার কবরে রাইখাইবা। আমার আদেশ এইটা, তাইলেই আমার আত্মা শান্তি পাইব। ফরিনা অস্থির হয়ে উঠছেন। শ্বাস নিতে তার কষ্ট হচ্ছে।
ও রাগে কাঁপছে শরীর। বিছানায় কটু দুর্গন্ধ। দুই হাতে জড়িয়ে ধরে তাকে শান্ত করার চেষ্টা করলো পদ্মজা। বলল, শান্ত হন, আল্লাহ সব পাপের শাস্তি আগে থেকে নির্ধারণ করে রেখেছেন, একদিন সবার শাস্তি হবে। শয়তানের বাচ্চা আমার লগে কি করছে সব তোমারে কইতে চাই, তুমি শুনো আমার কথা। সব শুনবো আম্মা, সব শুনবো। লতিফা বাবু বলল, খাবার নাকি খাচ্ছেন না, এখন কিছু খেয়ে ওষুধ খাবেন, এরপর ঘুমাবেন। আপনার গা জ্বরে পুড়ে যাচ্ছে, কাঁপছেন আপনি, একটু শান্ত হন। ফরিনা আবল তাবল কথা বলতে থাকেন। মৃত্যু যেন তার শিওরে এসে দাঁড়িয়েছে। পদ্মজা বিছানা পরিষ্কার করে তোয়ালে ভিজিয়ে ফরিনার শরীর মুছল, তারপর নতুন শাড়ি পরিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিল। মানুষটির অতীত কতটা ভয়াবহ পদ্মজা জানে না, তবে জানতে চায়। মা হেমলতার কথা তার খুব মনে পড়ছে। তিনি প্রায়ই বলতেন, প্রতিটি মানুষ কোনো না কোনো উদ্দেশ্যে জন্মগ্রহণ করে। যদি কথাটা সত্য হয়, তবে হাওলাদার বংশের শেষ পুরুষদের ধ্বংস করাই কি তার জন্মের উদ্দেশ্য? বন্ধুরা, আমি পদ্মজা উপন্যাসের পর্ব 12 ও 13 এখানেই শেষ করলাম। নমস্কার।